এই যে দুই দল যখন পাল্টা সংলাপ সংলাপ পাল্টা সংলাপ মানে আসলে উত্তর প্রত্যুত্তর বা ঝগড়াই বলতে হয়, সেটা যখন করতে থাকে সেটা অনেক সময় অশালীনতার পর্যায়ে চলে যায়। আবার ওই যে বিচার আমি মানি কিন্তু তাল গাছটা আমার, এই ধরনের একটা মনোভাব নিয়ে মানে এগোয়, কিন্তু এটা ঠিক নয়। আসলে উচিত হচ্ছে যে দুইজনেরই চিন্তা করা উচিত যে কিভাবে আমরা দেশটাকে বাঁচাবো, কারণ দেশটা কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। চিন্তা কি কারো আছে? আমি কিন্তু না, দেশ বাঁচাতে হবে, দেশ না বাঁচলে আমাদের দরকার কি? আমরাও দরকার নেই। আমরা দল হিসেবে না, আমি মানুষ হিসেবে বলছি যে আমারও বাঁচার দরকার নেই কারণ। কিন্তু আমি মুহিত সাহেবকে সমর্থন করি, মুহিত সাহেবের বক্তব্য এই জন্য সমর্থন করি যে আর না হয়তো আপনি সমাধানে যেতে পারবেন না, সমাধানে যেতে হলে পরে আপনাকে খুঁজে বের করতে হবে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। আমি কথাটাকে একটু এক্সপ্লেইন করছি। খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে না, ওনাকে সরে যেতে হবে। কারণ হচ্ছে হলো আপনি আর না হয়তো এই যে 2013 ফর্মুলার কথা বলছেন। না 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 না, আমি এক্সপ্লেইন করে নি, এক্সপ্লেইন না করলে জিনিসটা শুনতে খারাপ লাগবে। 2013 সালে যে মানুষগুলিকে মারা হলো, কিংবা 88 বলি 70 বলি, যে 40 দিনে যতজন মারা গেল, আমরা যদি আজকে বসলাম যে আগুনে পুড়ে জ্বলছে যারা, আপনি জানেন যে 38% যদি পোড়া হয় তাহলে পরে সে মারা যাবে শিওর ডাক্তারি মতে। আর যদি তার নিচে যারা, তাদের বেঁচে থাকাটাও খুব কষ্টকর। না তা না, পেট্রোল বোমার ক্ষেত্রে যেটা হয় যে আপনার শ্বাসনালীতে যখন আক্রান্ত হয়ে যায় তখন তাদের আহাজারির দায়িত্ব কে নেবে? সুতরাং সরকারের কাছে দুইটা পথ খোলা আছে। এক হলো খালেদা জিয়া বলুক যে আমি দায়িত্ব স্বীকার করলাম এবং আমি সরে যাচ্ছি রাজনীতি থেকে, কিন্তু আমার বিরুদ্ধে কোনো কেস টেস করো না, এইসব বিষয়ে। এটা একটা হতে পারে। অথবা সরকারকে বলতে হবে যে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করে যে এই মৃত্যুর জন্য এখন সরকার সেটা করবে কিনা, এই যে মানুষগুলি, আর হ্যাঁ দেশের জন্য, দেশের ভালোর জন্য আরো যাতে মানুষ মারা না যায় কিংবা ফান্ডামেন্টালিস্টদের যাতে উত্থান না হয়, সেই কারণে হয়তো সরকার সাধারণ ক্ষমা ঘোষণা দিয়ে সুযোগ করেই দিতে পারে আলোচনা। পেট্রোল বোমার কথাগুলো আসছে যেমন, সেটা যেমন খুবই ঘৃণ্য, তেমনি ভাবে মানে ছাত্রলীগ যুবলীগের যে সন্ত্রাস, সেটাও কিন্তু ঘৃণ্য ব্যাপার। এবং সেখানে যে বিচার বহির্ভূত যে হত্যা, সেগুলোর বিচারও কিন্তু করা দরকার। যে বিচার বহির্ভূত হত্যা কেন হচ্ছে, এই ব্যাপারগুলো বন্ধ হওয়া দরকার। যে কোনো ভাবে মানুষের প্রাণ নাশটা বন্ধ হওয়া প্রয়োজন। সেটা যেই প্রক্রিয়াতেই হোক না কেন, মানুষের প্রাণ নাশটা বন্ধ করা সবচেয়ে আগে দরকার। কারণ মানুষ মরছে, যে দলের মানুষই মরুক, সেটা কোনো মতে কাম্য নয়। কোনো দলের মানুষ তো মরছে না, এখন তো মরছে সাধারণ মানুষ। একেবারে এই জিনিসটাও বন্ধ হওয়া দরকার। সাধারণ মানুষের মৃত্যুটা আমাদের ঠেকাতে হবে। এবং আমরা যে একটা আতঙ্কের মধ্যে বসবাস করছি, কোনো অবস্থাতেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক নয়। কিভাবে ঠেকানো যায়, এইটার জন্যই তো দুই দলের সংলাপে বসা দরকার এবং দুই নেত্রীর সরাসরি সংলাপ হওয়া উচিত। এই কি আশা আছে? এই প্রশ্নের জবাব নিশ্চয়ই খুঁজবো। একটা যাচ্ছি ছোট্ট বিরতিতে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। এই যে সবাই শান্তি শান্তি করছে, সঙ্গে সংলাপ সংলাপ, আসলে এর কি কোনো রকম কোনো আশা আছে? সংলাপ কার সাথে করবেন, কিসের জন্য করবেন, কি নিয়ে করবেন সংলাপ? শান্তা মারিয়া। না, আশা আছে। আমি কিন্তু ভীষণ রকম আশাবাদী মানুষ। কারণ এটা যদি না হয়, যদি দুই নেত্রী সমঝোতায় না যেতে পারেন, তাহলে যে দেশ কতদূর ভয়াবহ সংঘাতের দিকে আরো যাবে, যা হচ্ছে তা তো খুবই খারাপ। তারপরও আরো যে আমাদের ভাগ্যে আরো কত খারাপ কিছু অপেক্ষা করছে, সেটা ভাবার চেয়ে আমার মনে হচ্ছে যে ওই পরিস্থিতির চেয়ে আমার মনে হয় যে সমঝোতা দরকার। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে আসলে এটা একটা আদর্শিক দ্বন্দ্ব। এই আদর্শিক দ্বন্দ্ব নিয়ে যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়, তারা কিন্তু এটি এখন নতুন করে বারবার করে এটাই বলছে। না, এই মনোভাব নিয়ে কিন্তু এগোনো যাবে না। এই মনোভাব নিয়ে মানে পরিস্থিতি আরো কঠোর হবে। আমি সাধারণ নাগরিক হিসেবে বলছি, আমি কিন্তু বিএনপির কর্মকাণ্ডের দায় দায়িত্ব নিয়ে বলছি না। আমি নিজের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি সাদামাটা চোখে যা দেখি সেটাই বলছি। আমি বলছি যে এদেরকে একসাথে বসতে হবে, নিজেদের কিভাবে একটা গ্রহণযোগ্য সমাধানে যাওয়া যায় সেটা তাদের দুজনকেই বের করতে হবে। কারণ জনগণ না হলে কিন্তু দুজনকেই প্রত্যাখ্যান করবে। আমি এখানে একটু দ্বিমত করতে চাই ওনার সাথে।
আপনি প্রথমেই তো বললাম সংলাপের বিকল্প নেই। এখন সরকার যে ব্যবস্থাগুলি নিচ্ছে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যবস্থা। অর্থায়ন বন্ধ করা, পাংচুয়েশন, যে নেমিং করা, ব্র্যান্ডিং করা, যে ঘটনাগুলি ঘটছে, টেরোরিস্টের লিস্টিং করা, এগুলি সব করছে গভর্নমেন্ট। নেক্সট স্টেপই কিন্তু সংলাপ ছাড়া কিন্তু প্রথম কথা হচ্ছিল যে কার সাথে করব, কি নিয়ে করব, কোথায় করব। আপনার তো এজেন্ডাই নাই। এজেন্ডা আপনি তো বলছেন যে অবৈধ সরকার, এটা নিয়ে তো আলাপ করে ফেলেছি আমরা। অবৈধ সরকার বলছেন, অবৈধ সরকার হলে তো আমরা এখন কেউই না, একটা অবৈধ পক্ষই না। সরকার, তারা তো সাংবিধানিক, মানে বিএনপি বলছে যে হ্যাঁ, মানে যেই লেজিটিমেটি একটা যেটা থাকার একটা কথা ছিল। দরকার সেটি এই সরকারের নেই, কিন্তু তাদের সাংবিধানিক একটা বৈধতা আছে। অবশ্যই এটা কিন্তু তারা বৈধতা আছে। বিএনপি বলছে। হ্যাঁ, এইটা যদি মেনে নেয় তারা, এবং তারা যদি মনে করে, আমাদের নেত্রীর পক্ষ থেকে দুইবার উদ্যোগ নেওয়া হয়েছে, একবার নির্বাচনের আগে আর একবার আমাদের খালেদা জিয়ার বাসায় গেলেন যেদিন উনি। সো দুইবার উদ্যোগ নেওয়ার পরেও যখন ব্যর্থ হয়েছেন, ফিরিয়ে দেওয়া হয়েছে অভদ্রভাবে একদম। এরপরে আসলে সংলাপের উদ্যোগটা কোন পক্ষ থেকে কোন এজেন্ডায় নিতে হবে সেটা আগে ঠিক করতে হবে। তবে তার আগে আমি একটু ছোট্ট বলে নিই, তার আগে যে স্টেপগুলি নেওয়া দরকার এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে, সেই স্টেপগুলি কনফার্ম করে এই সরকার যদি নেয় তখন হয়তো নিতে পারে। কি কি ধরনের স্টেপ নেওয়া এই যে দরকার? বললাম, অর্থায়নগুলি বন্ধ করা এবং টেররিস্ট লিস্ট করা এবং প্রসিকিউশন কিছু করা, এগুলি করে নিতে হবে আগে। আর না তো আমি কার সাথে করছি, কিসের জন্য কিন্তু করছি, তার সাথে এটা কি কি আরো কিছু জিনিস দরকার নয়? যেমন এই যে আপনি তো স্বীকার করছেন যে এটা বিএনপি করাচ্ছে না, সো যারা করাচ্ছে তাদের লিস্টিং হ্যাঁ, করা ঠিক আছে, দরকার। হ্যাঁ, কিন্তু তাদের তার prosecution কার্যালয়ে দরকার। যে যে বালু ট্রাক বা এই ধরনের সংকীর্ণ পদক্ষেপগুলো আমার মনে হয় বন্ধ করা আপনি যদি দরকার। কিন্তু আপনি যখন এখানে একটা দেয়াল তুললেন, এটার মানে হচ্ছে হলো এই পাশ থেকে এই পাশে কেউ যেতে পারবে না, এই পাশ থেকে এই পাশেও কেউ যেতে পারবে না। সো তার মানে ওই সময় এরপরে তো আমরা যখন নাকি ট্রাক তুলে নেওয়া হলো, তখনও উনি বেরোবার কিন্তু চেষ্টা এখন করেননি। কিন্তু আবার যে এই যে খাদ্য বন্ধ করে দেওয়া হচ্ছে, খাদ্য বন্ধ বিদ্যুৎ করে বন্ধ দেওয়া করে আমি- দেওয়া হয়, ঠিক আছে, নিশ্চয়ই এগুলি খুব ব্যাড এগুলো খুব পলিটিক্স, সংকীর্ণ কিন্তু politics। বিএনপির কি কোনো, মানে তারা একটা মিছিল দিল, আপনি জানেন, মানে বিক্ষোভ মিছিল, তাদের কোনো মানে মাঠে ময়দানে কোনো কর্মসূচি তারা পালন করবে না? কোনো কর্মীও নেই মনে হচ্ছে। যে এই জিনিসটাও খুব এর মানে দৃষ্টিকটু। আজকে নিশ্চয়ই এটা বলতে আমরা বাধ্য, সবাই বলতে বাধ্য, যেটা খুবই দৃষ্টিকটু যে একটা কর্মী বাহিনী কোথায়। তবে তাদেরকেও তাদের বলার মতো ব্যাপার আছে যে কর্মীদের অধিকাংশই জেলে বা পালিয়ে আছে। নেতারা অনেকেই জেলে, এটা ঠিক নেতারা অনেকেই জেলে, এটা এবং সত্যি গতকাল কথা। যেই তারা ঢাকার বাইরে যে কর্মসূচিগুলি করেছে, সেখানে কিন্তু অনেক জায়গাতে পুলিশের বাধা কিন্তু তারা বাধাও পেয়েছে, পুলিশও তাহলে বাধা কি- দিচ্ছে। হ্যাঁ। বিরোধী দলের যেহেতু সরকারের লেজিটিমেসি নেই, সো বিরোধী দলেরও লেজিটিমেসি নেই। এবং বিরোধী দল আসলে আমি বলবো, আমি একটু ছোট্ট করে বলে নেই এই জায়গাটা, একটু এক্সপ্লেইন করি। আমরা বলি সংসদের বাইরে বিরোধী দল। না, বিরোধী দল আপনার বিএনপি যে বিরোধী দল, তাদের উচিত ছিল এই আন্দোলনে নামার আগে তাদের ইতিহাস যে জানে না সে কিন্তু আসলে অন্ধ এবং বধির। সো ইতিহাসগুলি একটু পর্যালোচনা করা দরকার ছিল, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের প্রেক্ষাপটে। যখনই কোনো আন্দোলন তৈরি করা হয়েছে সরকারের বিরুদ্ধে, তাকে আগে লেজিটিমেসি দিয়ে নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন, না তো কার বিরুদ্ধে আন্দোলন করছি। এবং বাকি বিরোধী দল যারা আছে তাদেরকে কিন্তু এক সাইডে করে ফেলতে হবে। তারা সেই জায়গায় না যে জাতীয় পার্টি বাইরে রয়েছে, আরো বহু বিরোধী দল বাইরে রয়েছে, তাদের সাথে কোনো যোগাযোগ স্থাপন না করে তারা একা একা নাচলো আর একা একা পেট্রোল বোমা মারলো আর মনে করলো সরকার ভয়ের চোটে গর্তে লুকিয়ে যাবে। এটা সব দিক থেকে আমার মনে হয় যে আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর দিকেও কিন্তু আমরা তাকাচ্ছি, এটা তাকানো উচিত। কারণ হচ্ছে যে তারা হয়তো জনসমর্থন আওয়ামী লীগ বা বিএনপির তুলনায় তাদের হয়তো জনসমর্থন অনেক কম, কিন্তু কিছু জনসমর্থন কিন্তু তাদেরও আছে। সুতরাং তৃতীয় যে রাজনৈতিক দলগুলো রয়েছে, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদেরও এখানে ভূমিকা রয়েছে এবং সরকারেরও উচিত তাদের সাথেও আলোচনায় যাওয়া, বিএনপিরও উচিত তাদের সাথে আলোচনায় যাওয়া। এটা আমার মানে একদম লেম্যান হিসেবে আমার মনে হচ্ছে। গতকাল এটা পোশাক শিল্পের যে মালিকরা, তারা আসলে একটা প্রতীকী অনশন পালন করেছেন এবং তারা বলছেন যে হয় নিরাপত্তা দিন, না হয় ক্ষতিপূরণ দিন। সত্যি কথা। আসলে আপনি জানেন যে দেশের অর্থনীতির অবস্থা হ্যাঁ। কিন্তু খুবই নাজুক হয়ে পড়েছে। আসলে এইখান থেকে এই অর্থনীতি একটু দূর, মানে কি বলা যায়, এটাকে একটু দুর্বল করে দিয়ে, খারাপ করে দিয়ে, এতে কি বিএনপি কোনো ফায়দা পাবে? এতে কারোরই কোনো ফায়দা হবে না। আমি কিন্তু এই কথাটাই প্রথম থেকে এই কথাটাই বলছি যে দেশের অর্থনীতিটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে পোশাক কিন্তু আমি যদি শিল্পের একটা কাগজ বলা দেখি, হচ্ছে, পিছু হটবে না বিএনপি, আর একটা কাগজে দেখেছিলাম যে পেয়েছি সফলতা দেখছে বিএনপি। এই যে যা হচ্ছে, এতে নাকি তারা সফলতা দেখছে। কোনো সফলতা নেই এতে। এটা সত্যি কথা যে এই যে পোশাক মানে এই মালিকরা যে
কথাটা বলছেন, এটা তো সত্যি যে বায়াররা ফিরে যাচ্ছে, আন্তর্জাতিক যে বায়াররা চলে যাচ্ছে, তারা কি কোনোদিন ফিরবে? যদি আমাদের দেশের অবস্থা ভালো হয় তখন তাদের ফেরাতে যেই দলই তখন ক্ষমতায় থাকুক, তখন বিএনপি ক্ষমতায় থাকুক বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, তাদের ফেরাতে কি করতে হবে সেটা ব্যবসায়ীরা খুব ভালো মতোই জানেন যে তাদের কত কষ্ট হবে এবং তারা আদৌ ফিরবেন কিনা। কারণ তারা অন্যান্য দেশে যে চলে যাচ্ছে, অর্ডারগুলো যে চলে যাচ্ছে, সেগুলো আবার কিভাবে ফিরবে না। তারা বলবে না তোমাদের দেশের অবস্থা আজকে ভালো হয়েছে, কালকে আবার খারাপ হবে, আমরা কেন আসবো এখানে। সেই 5 বছর অন্তর অন্তর এই অবস্থা অবস্থা দেখতে চলবে, হয়। হ্যাঁ। আসলে অর্থনীতি যে খুব খারাপ অবস্থায় পড়েছে তা না, আপনি জানেন শিক্ষা ব্যবস্থাও কিন্তু একেবারে অবশ্যই। বাচ্চারা স্কুলে যেতে পারছে না দীর্ঘদিন ধরে। এবং গতকাল শিক্ষামন্ত্রী বলেছেন যে প্রয়োজনে তিনি পায়ে ধরতেও রাজি আছেন। অত্যন্ত